নিজের বয়সটা যেন তার চোখেই পড়ে না। হাতে লাঠি নিয়ে ঘুরে বেড়ায় বলে কিনা তাদের চেয়ে শক্তি বেশি। যদিও শাহিদ খানের বয়স ৮৬ বছর হলেও তিনি সত্যি বলতে গেলে বেশ শক্তপোক্ত একজন মানুষ। তাকে দেখে কারো বোঝা দায় যে তার বয়স ৮৬ বছর। কেউ দেখলেই বলবে হয়তো ৬২ বছর। এতটাই শক্তপোক্ত আছেন তিনি। এক এক করে তাদের গলার আওয়াজ শুনে সকলে নামতে শুরু করে। লাবণ্য, মেঘা, আকাশ এরা নামতেই নিজেদের দাদাইকে এতদিন পরে দেখে দৌড়ে এসে হুমড়ি খেয়ে পড়ে তার বুকে। তা দেখে শাহিদ খান হেসে তাদের মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে। লাবণ্য অভিমানী কণ্ঠে বলে ওঠে, কি দাদাই, এত দেরি কেন করলে আসতে? কতদিন ধরে অপেক্ষা করে আছি। লাবণ্যর কথায় শাহিদ খান তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে ওঠে, আরে মেজো বুড়ি আনতে তো চেয়েছিলাম অনেক আগে, কিন্তু কাজের জন্য আসতে পারিনি। শাহিদ খানের কথায় মেঘা পাশ থেকে বলে ওঠে, তোমার শুধু কাজ আর কাজ, আমাদের কথা মনে থাকে নাকি তোমার? শাহিদ খান উত্তর দেয়, মনে না থাকলে তোদের কাছে আসতাম নাকি? মনে আছে বলেই তো আমার নাতি নাতনির কাছে চলে এসেছি। শাহিদ খানের কথায় চুপচাপ তাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে আকাশ, লাবণ্য ও মেঘা। চারপাশে বাকিরা দাঁড়িয়ে আছে। তোর্যের ফ্রেন্ডরা এখনো চিনে উঠতে পারেনি, তাই কিছুটা অবাক হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তবে তারার ফ্রেন্ডরা তো শাহিদ খানকে চেনে, ২-৩ বার দেখাও হয়েছিল তাদের, এমনকি যাওয়াও হয়েছে তাদের গ্রামের বাড়ি জাহানারা মঞ্জিলে। শাহিদ খান তাদেরকে ছেড়ে শারমিন বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে, কই আমার গিন্নি কই? আমার গিন্নিকে কেন দেখছি না? তারা তো মনে হয় ঘরে আছে, ঘুমাচ্ছে। শারমিন বেগমের কথা শুনে শাহিদ খান অবাক হয়ে বলে ওঠে, আমি এসেছি আর আমার গিন্নি এখনো ঘুমাচ্ছে? শাহিদ খানের কথায় তুর্যের ফ্রেন্ডরা বুঝতে পারে এটাই যে তুর্যের দাদা। তারা চেয়ে আছে শাহিদ খানের দিকে। আজমিরা বেগম পাশ থেকে বলে ওঠে, বলেই যেতে নিলে শাহিদ খান আজমিরা বেগমকে আটকে বলে ওঠে, তার প্রয়োজন নেই, আমি দেখছি, তোমরা থাকো। আমি নিজে গিয়ে আমার গিন্নির সাথে দেখা করতে চাই। শাহিদ খানের কথায় থেমে যায় আজমিরা বেগম। তিনি আর কথা বাড়ায় না। শাহিদ খান হাতের লাঠিখানা নিয়ে ঠক ঠক করে হাঁটা লাগায়। সকলে তার যাওয়ার পানে তাকিয়ে আছে। শাহিদ খান ওপরে উঠে গেলে শারমিন বেগম মেঘার দিকে তাকিয়ে বলে ওঠে, মেঘা, তোর বাবাকে ফোন দিয়ে বল দাদাই এসেছে। তারা যেন ৪ ভাই তাড়াতাড়ি বাসায় ফিরে। শারমিন বেগমের কথায় মেঘা মাথা নাড়িয়ে ফোন হাতে নিয়ে ফোন করতে চলে যায়। শাহিদ খান এসে থামে তারার রুমের সামনে। কিছু সময় দাঁড়িয়ে থেকে হাত তুলে দরজায় টোকা দিয়ে জোরে জোরে বলে ওঠে, ছোট গিন্নি, ও ছোট গিন্নি, দেখো কে এসেছে। ছোট গিন্নি। বলেই ডাকতে শুরু করে। তারা তুর্য গভীর ঘুমে আচ্ছন্ন। তারার বুকে মাথা রেখে আষ্টপৃষ্টে তাকে জড়িয়ে ধরে গভীর ঘুম ঘুমাচ্ছে তুর্য। পরম শান্তিতে তারা নিদ্রায় ব্যস্ত। এমন সময় কারোর ডাকে ঘুম কিছুটা ছুটে আসে তারার। আওয়াজটা বেড়েই চলেছে, চাইলেও আর পারছে না চোখ বন্ধ করে থাকতে। পিটপিট করে তাকায় তারা। ঘুমের রেস তার এখনো কাটেনি। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে কোথায় আছে। চোখ তুলে তুর্যের পানে তাকায়। তুর্য তার বুকে মুখ গুজে দিয়ে আষ্টপৃষ্টে জড়িয়ে আছে। তারার মনে পড়ে কালকে রাতের কথা। তারা ফের তুর্যের পানে তাকায়। কি সুন্দর শান্ত হয়ে তাকে আগলে ধরে ঘুমিয়ে আছে ছোট বাচ্চাদের মতো, যেন ছাড়লেই সে কোথাও পালিয়ে যাবে। তারা তুর্যের কাণ্ডে মৃদু হাসে। তার ভাবনার মাঝে দরজায় টোকা পড়ে। ধ্যান ভাঙে তারার। সে ঘাবড়ে যায়। মুহূর্তেই হুট করে কে এলো তার কাছে ভেবে পায় না সে। তার উপর তুর্য ভাই যে তার ঘরে। দুজনকে একসাথে দেখলে কেলেঙ্কারি বেঁধে যাবে। তারা ভয়ে শুকনো ঢোক গিলে তড়িঘড়ি করে তুর্যকে ডেকে ওঠে, তুর্য ভাই, তুর্য ভাই উঠুন। তারার ডাকে তুর্য কিছুটা নড়ে চড়ে ওঠে। তারার বুকে নাক মুখ ঘষতে শুরু করে। দম আটকে আসে তারার। তারা ঠোঁট কামড়ে চোখ খিচে নেয়। কি দম বন্ধ করা একটা শিহরণ, শরীর কাঁপছে তার। তুর্য নড়ে চড়ে তারার বুকে উপুর হয়ে মুখ গুজে ফের ঘুমিয়ে পড়ে। তারা পিটপিট করে চোখ খুলে তাকায়।
তুর্য ভাই আবার ঘুমিয়ে গেছে। সেটা দেখে তারার ভয় জেগে ধরে। সে কাঁপা কাঁপা কণ্ঠে ডেকে ওঠে, তুর্য ভাই প্লিজ উঠুন, তুর্য ভাই উঠুন প্লিজ। কাজ হয় না তাতে, কর্ণপাত হয় না তুর্যের। তারাও পড়েছে মহাবিপাকে। বাহিরে যে কে সে নিজেও জানে না। এদিকে ভয়ে তার হাত পা কাঁপছে। তারা এবার জোরেই ডেকে ওঠে। তারার কথায় এবার তুর্যের কানে কিছুটা হলেও পৌঁছায়। সে ঘুমো ঘুমো কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে বাবুই? সকাল সকাল কি শুরু করলি বলতো? ঘুমোতে দে। তুর্যের কথায় তারা থমকায়। কি বলে এ লোক? বেলা 11টা বাজতে চলল, এখনো নাকি সকাল। তারা রাগ হয় এবার। মৃদু রেগে বলে ওঠে, সকাল কোথায়? দেখুন বেলা 11টা বাজে, তুর্য ভাই উঠুন। তারার কথায় তুর্য তারার বুক থেকে মাথা সরিয়ে তারার গলার দিকে নিয়ে আসে। গলায় মুখ গুজতে গুজতে বলে ওঠে, তাতে আমি কি করব? জ্বালাস না তো, ঘুমোতে দে। তেতে ওঠে তারা। তুর্যকে ধাক্কাতে ধাক্কাতে বলে ওঠে, আর কোনো ঘুম হবে না, এক্ষুনি উঠুন, বাইরের যেন কে এসেছে। এবার বিরক্ত হয় তুর্য। ঘুম ছুটে আসে তার। বিরক্ত চোখে তারার গলা থেকে মুখ কুচিয়ে চোখ মুখ কুচকে তাকিয়ে বলে ওঠে, কেউ এসেছে তো আমি কি করব? তারা নিজের টি শার্টটা পেটের দিক থেকে নামাতে নামাতে বলে ওঠে, আপনি কি করবেন মানে? কেউ দেখে ফেললে কি হবে জানেন? আমাদের নিয়ে কি ভাববে ওরা? তুর্য কর্কশ কণ্ঠে বলে ওঠে, দেখলে দেখুক, তাতে কি এসে যায়? আমি তো আর পরনারীর কাছে শুতে আসিনি, এসেছি আমার বিয়ে করা বউয়ের কাছে। সেটা আপনি আমি জানি তুর্য ভাই, বাকিরা নয়। এবার তুর্য গা ছাড়া ভাব নিয়ে বলে ওঠে, তো এখন না হয় জানুক। তারার রাগে শরীর জ্বলছে। ঘুম থেকে উঠেই তার এমন ঝগড়া করা ভালো লাগছে না। তারা রেগে কিছু বলতে নেবে, তার আগে ওপার থেকে শাহেদ খানের কণ্ঠ ভেসে আসে, কি গো গিন্নি, এত লেট কেন করেছো? তোমার বুড়ো বর এর যে আর তোর সইছে না তোমাকে দেখবার জন্য। শাহেদ খানের কথায় চমকে ওঠে তারা। এটা তো তার দাদুনের গলা, তার মানে তার দাদুন চলে এসেছে। তারা তড়িঘড়ি করে তুর্যকে ঠেলতে ঠেলতে বলে ওঠে, দেখি সরুন, আমার দাদুন এসেছে। বলেই ধাক্কাতে থাকে। এদিকে তুর্যের কানে শাহেদ খানের গলা আসতেই বিরক্ত কণ্ঠে ফিস ফিস করে বলে ওঠে, এসে গেছে আমার শত্রু। বলেই দাঁত কটমট করতে থাকে। তারার ধাক্কানো দেখে তুর্যের রাগে ধমক মেরে বলে ওঠে, এক থাপ্পড়ে তো সব কয়টা দাঁত ফেলে দেবো বেয়াদব। চুপচাপ শুয়ে থাকতে পারিস না? সঙ্গে সঙ্গে থেমে যায় তারা। সে তো ভুলেই গেছিল কার সাথে সে কি করছে। তারা ভয়ে শুকনো ঢোক গিলে এখন না আবার তাকে সত্যি সত্যি থাপ্পড় মারে। তুর্য তারাকে চুপ হয়ে যেতে দেখে থমথমে মেজাজে উঠে বসে। তারা যেন হাঁপ ছেড়ে বাঁচে। সে শোয়া থেকে ধীর গতিতে উঠে বসে গুটিসুটি হয়ে। তুর্য বিছানা ছেড়ে ফ্লোর থেকে তার ওড়নাটা তুলে তার দিকে বাড়িয়ে বলে ওঠে, ওনাটা শরীরে জড়িয়ে নে। তুর্যের কথায় তারা কথা না বাড়িয়ে কাঁপা কাঁপা হাতে ওড়নাটা নিয়ে শরীরে ভালো করে জড়িয়ে নেয়। তুর্য উন্মুক্ত শরীরে দরজার দিকে এগিয়ে যেতে নিলে তারা তা দেখে অবাক হয়ে তড়িঘড়ি করে বলে ওঠে, তো তুর্য ভাই দরজার দিকে কেন যাচ্ছেন? দাদুন বাইরে আছে। তুর্য ভ্রু কুচকে তাকিয়ে বলে ওঠে, তো তুর্যের কথায় তারা থমথমে খেয়ে বলে ওঠে, তো 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 মানে আপনাকে আমাকে এভাবে দেখলে কি ভাববে উনি? তারার কথায় তুর্য বিরক্ত হয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, সেটা তোর ভাবতে হবে না, চুপচাপ বসে থাক। আর একটা কথা বললে তোকে মেরেই ফেলবো। তুর্যের শাসনিতে মুখ বন্ধ হয়ে যায় তারার। ফাটা বেলুনের মতো ভেতরে ভেতরে সে ভয়ে শেষ। আল্লাহ জানে আজ কি হবে বাড়িতে, কোন ঝড় আসতে চলেছে তার বাড়িতে আজ ভাবতে থাকে তারা। তার ভয়ে কান্না পাচ্ছে এখন। ওইদিকে তুর্য পা বাড়িয়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খোলার আওয়াজ পেতেই শাহেদ খান হাসি মুখে বলে ওঠে, কি গো গিন্নি, এত দেরি? আর বলতে পারেন না তিনি। বলেই সামনে তাকাতেই দরজা খুলে তুর্যকে বেরিয়ে আসতে দেখে তিনি ভ্যাবাচাকা খেয়ে যান। তার উপর তুর্যকে এমন উন্মুক্ত শরীরে দেখে। পরনে তার ছাই রঙের ট্রাউজার ছাড়া আর কিছুই নেই।
শাহেদ খান অবাক চোখে তুর্যকে পা থেকে শুরু করে মাথা অবধি দেখতে শুরু করে। তুর্য বিরক্ত মুখে দাঁড়িয়ে আছে, অন্য পাশে তারা চোখ খিচে বন্ধ করে আছে। এই বুঝি ঝড় এলো বলে, কিন্তু কোনো কিছুর আভাস না পেয়ে তারা ধীরে ধীরে চোখ খুলে তাকায়। তুর্য দাঁড়িয়ে আছে, পুরো দরজাটা খোলা নয়, দরজাটা হালকা চাপিয়ে ধরে রেখেছে সে, যার দরুন কিছুই বোঝা যাচ্ছে না। শাহেদ খান তুর্যকে তারার রুমে দেখে আশেপাশে তাকায়। তিনি বোঝার চেষ্টা করেন তিনি কি ভুল রুমে চলে এসেছেন কিনা। ভালো করে তাকাতেই তিনি বুঝতে পারেন না, তিনি ভুল রুমে আসেননি, এটা তো তার ছোট গিন্নির রুম। শাহেদ খান তুর্যকে তারার রুমে দেখে থমথমে কণ্ঠে বলে ওঠে, তুমি করে কি করছো? আর আমার গিন্নি কই? শাহেদ খানের কথায় তুর্য শাহেদ খানের প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো হিসিয়ে বলে ওঠে, ওটা আপনার গিন্নি নয়, ওটা আমার গিন্নি। আর আমি আমার গিন্নির সাথে এখন প্রাইভেট টাইম স্পেন্ড করছিলাম। আপনি এখন আসতে পারেন মিস্টার পুরো। বলেই যে এই দরজাটা লাগাতে নিবে, তখনই শাহেদ খান অবাক কণ্ঠে বলে ওঠে, প্রাইভেট টাইম স্পেন্ডিং করছো মানে? শাহেদ খানের কথায় তুর্য হালকা হেসে একটু লাজুক ভাব ফুটিয়ে বলে ওঠে, ছি, আপনার লজ্জা করে না স্বামী স্ত্রীর ঘরের ভেতরকার কথা আপনি জানতে চাইছেন? ছি 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 মিস্টার শাহেদ খান। বলেই তুর্য ওভার অ্যাক্টিং করতে শুরু করে। থতমত খেয়ে যায় শাহেদ খান, কি বলছে এইসব এই ছেলে। শাহেদ খান তুর্যের দিকে তাকিয়ে থেমে থেমে বলে ওঠে, মামা, কি সব কথা বলছো? এসব স্বামী স্ত্রী মানে? তোমাদের বিয়ে হলো কবে? আর আমাকে কেউ জানালো না কেন? শাহেদ খানের কথায় তুর্য শাহেদ খানের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে ওঠে, জানবে কি করে? তারা নিজেরাই তো জানে না, তাই আপনিও জানেন না আমাদের বিয়ের কথা। তুর্যের কথায় অবাক হয় শাহেদ খান, কি বলছে এসব তুর্য। বিস্মিত হয়ে তাকিয়ে আছে তার পানে। অন্য পাশে তারা এদের কথোপকথন কোনো কিছুরই সাথেই অবগত নয়। সে তো তাদের কথা শুনতেই পাচ্ছে না, বারবার শোনার চেষ্টা করছে, কিন্তু এমন আস্তে আস্তে কথা বলছে যে তার কানেই আসছে না। তাই বিরক্ত হয়ে মুখ দিয়ে চ শব্দ করে। তুর্য শাহেদ খানকে এভাবে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আপনার দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হলে দাঁড়িয়ে থাকুন, আমি গেলাম আমার বউয়ের সাথে সময় কাটাতে, বাই। বলেই ধরাম করে মুখের ওপর দরজাখানা লাগিয়ে দেয়। তা দেখে ভ্যাবাচাকা খায় শাহেদ খান। তার সাথে কি হলো সে নিজেও জানে না। শাহেদ খান যেন কিছুক্ষণ নিজের অবস্থানটাই ভুলে যায়। চোখ মুখ ফাঁকা, ভ্রু কুঁচকে বিস্ময়ের ছাপ, ঠোঁট দুটো অল্প খোলা। মনে হচ্ছে ঠিক কী শুনলো বুঝে উঠতে পারছেন না। তিনি বন্ধ দরজার পানে তাকায় হাঁ করে তাকিয়ে আছে সেখানে। হুট করেই সবটা মাথায় ঢুকতেই তিনি দাঁতে দাঁত চেপে বলে ওঠে, হতচ্ছাড়া আমার বড় গিন্নিটাকেও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, এখন আবার আমার ছোট গিন্নিটাকেও। তুই আজ বের হ, তারপর দেখিস কি করি তোকে। বলেই তিনি রাগে গিজগিজ করতে করতে তার লাঠি নিয়ে ঠক ঠক করতে নিচে হাঁটা দেয়। তুর্য দরজাটা লাগিয়ে বাঁকা হেসে বিছানার কাছে এগিয়ে আসে। তারা তুর্যকে আসতে দেখে ভয়ার্ত কণ্ঠে তড়িঘড়ি করে জিজ্ঞেস করে ওঠে, কি হয়েছে দাদুন? কি বললো আপনাকে? কোনো ঝামেলা হয়েছে নাকি তুর্য ভাই? তারার কথা শুনে হাঁটা থামিয়ে তুর্য তারার পানে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, আমি থাকতে ভয় কিসের তোর এত? আমি থাকতে তোকে কোনো ঝামেলা ফেস করতে দেব না। তুর্যের কথায় হুট করেই তারা শান্ত হয়ে যায় কি ভেবে। কেন জানি তুর্যের কথায় তার ভয় কমে আসে। তারা তুর্যের পানে তাকায়। তুর্য ঘুরে আয়নার সামনে এসে নিজেকে দেখতে ব্যস্ত হয়। তারা আয়নায় ভেসে ওঠা তুর্যের প্রতিচ্ছবির দিকে তাকায়। স্বামী নামক এই পুরুষটার প্রতি দিন দিন তার নতুন নতুন অনুভূতি জেগেই চলেছে। প্রতিদিন একটু একটু করে আটকে পড়ছে তার এই 3 কবুলে বলা স্বামীর ওপরে। কি এত জাদু আছে এই লোকটার উপরে ভেবে পায় না তারা। দিন দিন কেন এত তাকে ভালো লাগে, যেন মনে হয় সারা রাত, সারা সপ্তাহ, মাসের পর মাস, যুগের পর যুগ তাকে দেখলেও বুঝি তার মন ভরবে না। এত কেন টান এই লোকটার প্রতি তার? কই আগে তো এমনটা হয়নি, তাহলে এখন কেন হয় তার সাথে এমন? তারা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তুর্যের পানে। তুর্য মাথার চুল হাত দিয়ে ব্রাশ করছিল। এমন সময় চোখ যায় তারার ওপর।
আয়নায় তারার প্রতিচ্ছবি স্পষ্ট। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তুর্য আয়নার পানে তাকিয়ে এক ভ্রু উঁচিয়ে কিছুটা মজা করেই বলে ওঠে, এভাবে কি দেখছিস? আগে কখনো ছেড়ে দেখিসনি বুঝি? তুর্যের কথায় ধ্যান ভাঙে তারার। থতমত খেয়ে যায় সে। সঙ্গে সঙ্গে চোখ জোড়া নামিয়ে নেয় তার। কি লজ্জা, কি লজ্জা! এভাবে ধরা খেয়ে যাবে সে ভাবতে পারেনি। কিছুটা অস্বস্তি হয় তার। তুর্য তারার অবস্থা বুঝতে পেরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে পেছন দিক ফিরে তারার কাছে এগিয়ে আসে। তারা মাথা নিচু করে আছে লজ্জায়। তুর্য তারার সামনাসামনি বসে তারার পানে তাকিয়ে হাত বাড়িয়ে তারার গালে আলতো করে হাত ছোঁয়ায়। তারা চোখ তুলে তাকায় তুর্যের পানে। তারা তাকাতেই তুর্য হালকা হেসে তার বৃদ্ধা আঙুল দিয়ে গাল হালকা স্লাইড করতে করতে বলে ওঠে, ইটস ওকে, এত আনকমফোর্টেবল হতে হবে না তোকে। আমি তো মজা করে বলেছি ওটা। আমি তো তোরই, তোর যত ইচ্ছে তুই আমায় দেখ। আমি তো তোরই হাজবেন্ড নাকি? তুই যদি আমায় না দেখিস তাহলে কাকে দেখবি শুনি? বলি থামে তুর্য। তারা তুর্যের পানে তাকিয়ে শুনছিল কথাগুলো। মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তুর্যের পানে। এক মুহূর্তে যেন তার সব অস্বস্তি, খারাপ লাগা উভে গেল। কি সুন্দর করেই না তুর্য ভাইয়া তাকে বলল যে এক নিমেষেই সব খারাপ লাগা তার উভে গেল। তারার তাকিয়ে থাকা দেখে তুর্য হালকা হেসে তারার কপালের দিকে তার ঠোঁট এগিয়ে নিয়ে গিয়ে উষ্ণ ঠোঁটের চুমু আঁকে। প্রশান্তিতে চোখ বন্ধ করে নেয় তারা। এই একটা জিনিস তাকে পৃথিবীর সব থেকে শান্তিপূর্ণ জিনিস মনে হয়। সে ভাবে স্বামীর ভালোবাসার পরশগুলো বুঝি এত শান্তিপূর্ণ হয়। তুর্য দীর্ঘ সময় চুমুকে ঠোঁট সরিয়ে নিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, যা ফ্রেশ হয়ে আয়। তুর্যের কথায় যেন বাধ্য পুতুল তারা। বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে এসে ধীর গতিতে বিছানা থেকে নেমে যায়। সোজা চলে যায় কাবার্ডের কাছে। কাবার্ড খুলে নর্মাল এক সেট কুর্তি বের করে নেয়। তুর্য তারাকে কাপড় বের করতে দেখে অবাক কণ্ঠে বলে ওঠে, জামা কাপড় বের করছিস কেন? তুর্যের কথায় তারা পেছন ফিরে অতি স্বাভাবিকভাবেই উত্তর দেয়, কেন গোসল করতে? তারার কথা শুনে তুর্য কপালে 3 ভাঁজ ফেলে বলে ওঠে, রাতে তো কিছুই বললাম না, গোসল কেন করতে যাচ্ছিস? দ্রুত গতিতে চোখ তুলে তাকায় তারা তুর্যের পানে। মূর্তির ন্যায় স্তব্ধ হয়ে যায় সে। এ কি বলল তাকে তুর্য ভাই একটু আগে? সে কি ভুল শুনল নাকি? কান দিয়ে তার ধোঁয়া বের হচ্ছে এক প্রকার। শরীর কেমন জানি তার লাগছে। তারার সাথে সাথে হেঁচকি উঠে যায়। সে তুর্যের পানে তাকিয়ে হেঁচকি দিতে শুরু করে। তুর্য তা দেখে বাঁকা হেসে বসা থেকে উঠে এগিয়ে আসে তারার পানে। তারা তুর্যকে উঠে তার দিকে আসতে দেখে তার আরও বেশি হেঁচকি বাড়তে শুরু করে। তুর্য তারার সামনে এসে তারার কোমর ধরে এক টান দিয়ে তার সাথে মিশিয়ে নেয়। চমকে ওঠে তারা। তুর্য তারার কপালে পড়ে থাকা চুলগুলো আলতো হাতে তার আঙুলের দ্বারা কানের পিঠে গুজে দিয়ে বাঁকা হেসে নেশা ভরা কণ্ঠে বলে ওঠে, গোসল যখন করতেই যাচ্ছিস তাহলে গোসল করার কাজটা আর ফেলে রাখা কি প্রয়োজন? চল সেটা না হয় সেরেই ফেলি আমি। কি তৈরি আছিস তো? বলেই তুর্য বাঁকা হাসে। তারার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে এক প্রকার। পুরো শরীর তার হুট করেই যেন গরমে ফেটে পড়ছে। তুর্যের নিঃশ্বাস তার মুখে এসে লাগছে। গলা শুকিয়ে কাঠ, কিন্তু তবুও হেঁচকি থামে না। বুকের ভেতরটা ধক ধক করে কাঁপছে আর মুখটা লাল টুকটুকে হয়ে উঠছে। পাজামা খামচে ধরেছে মুঠো করে। নিঃশ্বাস যেন ঠিক মতো নিতে পারছে না। ফুসফুসে বাতাস ঢুকেও আবার যেন আটকে যাচ্ছে কোথাও। তার পায়ের তালুতে গরম কাঁটা ফুটছে মনে হচ্ছে। ঠিক মতো পারছে না সে দাঁড়াতে। চোখ নামিয়ে তুর্যের বুক অবধি। বুকের মাঝে এত জোরে ধুকপুকানি শুরু হয়েছে যেন কেউ হাতুড়ি চালাচ্ছে। ঠোঁট কাঁপছে। ইচ্ছে করছে এখান থেকে ছুটে পালিয়ে যেতে। তারার উত্তর না পেয়ে তুর্য দুষ্টু কণ্ঠে বলে ওঠে, তার মানে তুই রাজি? তাহলে চল বাসরটা সেরে ফেলি। বলেই তুর্য তারাকে 5 কোলে করে নিতে গেলে তারা নিজের ধ্যান থেকে বেরিয়ে আসে ভয়ে। তুর্যকে এক ধাক্কা মেরে দৌড়ে চলে যায় ওয়াশরুমে। তুর্য 2 পা পিছিয়ে যায়। তারাকে এভাবে যেতে দেখে তুর্য শব্দ করে হেসে ওঠে। বেশ ভালোই জব্দ করা গেছে এই মেয়েকে। তুর্য এক হাত কোমরে চেপে অন্য হাত কপালে ঠেকিয়ে শব্দ করে হাসছে।
বেশ মজা পেয়েছে সে তারাকে জব্দ করে। অন্যদিকে তারা ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে তার সাথে হেলান দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে শুরু করে। বুকের ধুকপুকানি যেন এখন ছিঁড়ে বেরিয়ে আসবে। প্রতি নিঃশ্বাসে মনে হচ্ছে শরীরটা আর সামলাতে পারছে না। তার গাল দুটো এখন টুকটুকে লাল, কান দুটো যেন আগুনে পুড়ে গেছে, চোখ দুটো কাঁপছে। বুকের উপর হাত রেখে চেষ্টা করছে নিজেকে শান্ত করতে, কিন্তু তুর্যের কণ্ঠস্বর এখনো কানে বাজছে। বারবার তার মাথা ঝিমঝিম করছে, হাত দুটো কাঁপছে, পায়ের পাতা যেন মাটিতে ঠিক করে দাঁড়াতে পারছে না, হাঁটু কাঁপছে হালকা করে। মুখে কোনো শব্দ নেই, কিন্তু চোখে একরাশ লজ্জা যেন তাকে ঘিরে ধরেছে। তারা ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখতে পায় শাহেদ খান সোফায় বসে আছে। তুর্যের ফ্রেন্ড ও তার ফ্রেন্ডদের সাথে চুটিয়ে গল্প করছে। তারা শাহেদ খানকে দেখে খুশিতে আত্মহারা হয়ে দাদুন বলে দৌড়ে শাহেদ খান সহ সকলেই তার পানে তাকায়। তারাকে দেখে শাহেদ খান মুখ ভার করে অন্য পাশ ফিরে যায়। তারা দৌড়ে এসে শাহেদ খানের পাশে বসে এক পাশ দিয়ে তাকে দুহাতে জড়িয়ে নেয়। শাহেদ খান লাঠি হাতে ভর নিয়ে অন্য পাশে ফিরে আছেন। তারা খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, ও আমার বুড়ো বর, কখন এসেছো তুমি? তারার কথায় জবাব দেয় না শাহেদ খান। মুখ ভোঁতা করে বসে আছে তো আছে। তা দেখে তারা শাহেদ খানকে ছেড়ে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে ওঠে, এই বুড়ো, কথা বলছো না কেন? হ্যাঁ, তারার কথায় এবারও জবাব দেয়নি শাহেদ খান। এমধ্যেই তাজ তুর্যের আগমন ঘটে। তুর্য সিঁড়ি দিয়ে নামতেই দেখতে পায় শাহেদ খান মুখ লটকে বাংলার পাঁচের মতো করে রেখেছে। তুর্য মনে মনে বাঁকা হাসে। তাজের সাথে শাহেদ খানের দেখা হয়েছে অনেক আগে, তাই সে আর আগ বাড়িয়ে যায়নি কথা বলতে। শাহেদ খান সিঁড়ির পানে তাকাতেই তুর্যকে দেখে রাগে মুখ ফিরিয়ে নেয়। তা দেখে তুর্য হাসে। বুড়ো হয়ে গেছে, এখনো কেমন ছোট বাচ্চাদের মতো করছে এই লোক। তারা শাহেদ খানের উত্তর না পেয়ে এবার কড়া গলায় বলে ওঠে, এই বুড়ো, কথা বলছো না কেন? শুনি, কি হয়েছে তোমার? তারার কথায় এবারও চুপ সে। সকলে তাদের পানে তাকিয়ে তাকিয়ে দেখছে। বাড়ির 3 কর্তি রান্নাঘর থেকে দাদু নাতনির কাহিনী দেখছে। তারা এবার মুখ ফুলিয়ে অভিমানী কণ্ঠে বলে ওঠে, বুঝেছি, এখন নতুন কাউকে পেয়েছো তো, তাই আর ছোট গিন্নিকে পাত্তা দিচ্ছ না। বেশ, আমিও কথা বলবো না তোমার সাথে। বলেই মুখ ঘুরিয়ে সেও উল্টো পাশ ফিরে বসে। শাহেদ খান অভিমানী কণ্ঠে কাট কাট গলায় বলে ওঠে, নিজে নতুন কাউকে জুটিয়ে এখন আমাকে বলছে আমি নাকি নতুন কাউকে জুটিয়েছি। কথাটি কানে যায় তারার। তারা ভ্রু কুঁচকে তাকিয়ে বলে ওঠে, আমি আবার কাকে জোটালাম? তারার কথায় শাহেদ খান তার দিকে ফিরে থমথমে কণ্ঠে বলে ওঠে, তোর কি মনে হয় আমি কি মিথ্যা বলছি নাকি? হ্যাঁ, তুমি মিথ্যাই বলছো। আমি কেন অন্য কাউকে জোটাতে যাব আমার বুড়ো বরকে রেখে? এদিকে খেপে যায় তুর্য, রাগে ফুঁসতে শুরু করে তারার কথায়। অন্যদিকে হাসি ফুটে ওঠে শাহেদ খানের ঠোঁটে। তিনি আর চোখে তুর্যের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে ওঠে, সত্যি বলছিস তো তুই অন্য কাউকে জুটিসনি তো? তারা কাটকাট গলায় বলে ওঠে, না, আমি আবার কাকে জোটাতে যাব? আমি আবার কাকে জোটাতে যাব? আমি তো একমাত্র আমার বুড়ো বরকে ভালোবাসি। বিজয়ের হাসি ফোটে শাহেদ খানের ঠোঁটে। তিনি হেসে তারাকে জড়িয়ে নেয় নিজের সাথে। তারাও খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে। আর এদিকে তুর্যের চোয়াল শক্ত হয়ে আসে শাহেদ খানকে জিততে দেখে। রাগে ফুসফুস করে মুখ দিয়ে শব্দ বের হচ্ছে। শাহেদ খান তার পানে তাকিয়ে হাসে। তা দেখে আরও মাথা গরম হয়ে যায় তুর্যের। তুর্য ধূপধাপ পা ফেলে তাদের দিকে এগিয়ে গিয়ে তারাকে এক প্রকার টেনে শাহেদ খানের থেকে সরিয়ে দুজনের মাঝখানে বসে পড়ে। সকলে অবাকের চরম পর্যায়ে, কেউ কিছু বুঝতে পারে না, শুধু একে অপরের দিকে তাকায়। তবে সবচেয়ে বেশি অবাক হয় তারা। কি হলো সে বুঝে উঠতে পারে না। হাঁ করে তাকিয়ে আছে তুর্যের পানে। তারা গাছড়া ভাব নিয়ে পায়ের ওপরে পা তুলে বসে আছে। পাশ থেকে শাহেদ খান দাঁতে দাঁত চেপে বলে ওঠে, এটা কি হলো? তুমি আমাদের মাঝে কেন এসে বসেছো? শাহেদ খানের কথায় তুর্য আরাম করে বসে গা ছাড়া একটা ভাব নিয়ে বলে ওঠে, সো হোয়াট, আবার বসতে ইচ্ছা করেছে, আমি বসেছি তো।
তুর্যের কথায় শাহিদ খান কর্কশ কণ্ঠে বলে ওঠে, এখানে এত জায়গা থাকতে তোমার এখানেই কেন বসতে হবে শুনি? আমার এখানটাই পছন্দ হয়েছে, তাই আমি বসেছি। আপনার কোনো প্রবলেম আছে? শাহিদ খান তুর্যের এমন গা ছাড়া কথা শুনে রাগে কিরমির করতে থাকে। পাশে তারা হাঁ করে বসে বসে এদের কাণ্ড দেখছে। রান্নাঘর থেকে শারমিন বেগম এদের কাহিনী দেখে হতাশার নিঃশ্বাস ছাড়ে। তা দেখে পাশ থেকে আজমিরা বেগম অসহায় কণ্ঠে বলে ওঠে, আবার শুরু হতে যাচ্ছে এদের যুদ্ধ বুবু। আজমিরা বেগমের কথায় শারমিন বেগম তাদের হতাশ কণ্ঠে বলে ওঠে, মাঝখানে 14 বছর এসব বন্ধ ছিল, এখন আবার শুরু হয়ে গেছে। বলেই শারমিন বেগম তাদের পানে তাকায়। তিন যা একসাথে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। তাজ এক সাইডে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। এইসব দেখে চোখ আড়ায় না তাহাসানের। তাহাসানরাও তিথির একসাথেই দাঁড়িয়েছিল। তাজও তাদের পাশেই ছিল। তাহাসান ভ্রু কুচকে তাকিয়ে তাজের কিছুটা কাছে গিয়ে ফিসফিস করে বলে ওঠে, কি ব্যাপার বলো তো? তুমি এভাবে হাসছো কেন? আর তুর্যের ব্যাপারটা কি বলো তো? তাহাসানের কথা শুনে তাজ তাহাসানের দিকে তাকায়, হালকা হেসে বলে ওঠে, এটা তো কিছুই নয়, আরো কিছুদিন যাক, তারপর আরো দেখতে পারবে। অবাক চোখে তাকায় তাহাসানরা ও তিথিরা। তার কথা শুনে পাশ থেকে ফারদিন বলে ওঠে, কিন্তু কেন ভাইয়া? ফারদিনের কথায় তাজ আগের মতোই এসে বলে ওঠে, তার কারণ হলো এই পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা হলো এরা একে অপরের। আমার সবচেয়ে ভালো বন্ধু যদি বলতে পারো তাহলে এরা একে অপরের। আমাদের দাদিমা যখন বেঁচে ছিল তখন তার আর জন্ম হয়নি। তখন তুর্য ভাইয়া দাদিমাকে বিয়ে করতে চাইতো, আর দাদিমাও সারাদিন ভাইয়া বলতে অজ্ঞান ছিলেন। সেটা আবার দাদে সহ্য করতে পারতো না। আর তারা জন্মাবার পর যখন দাদে বুঝতে পারে ভাইয়ার তারার প্রতি একটা অদ্ভুত রকমের টান আছে, আর ভাইয়াও তারা জন্মাবার পর তারা কি কাউকে ধরতে অব্দি দিত না, এমনকি আমি কিংবা মাকেও না। সারাদিন তুর্য ভাইয়া তারাকে তার সাথে রাখত। একমাত্র তারাকে খাওয়ানোর সময় মাকে দিত, আর তুর্য ভাইয়াও কথায় কথা বলতো বড় হলে সে তার ছোট বাবাকে বিয়ে করবে। আর তখন সেটারই কাজ লাগান দাদা ভাই। তারার প্রতি ভাইয়াকে আর উস্কে দেয়, যেমন ধরো ভাইকে বলতে ভালোবাসার কথা, তারাকে বিয়ে করার কথা। ভাই এমনিতেও আগে থেকে তারার প্রতি দুর্বল ছিল, তার উপর দাদাই এর কারণে আরো বেশি তারার প্রতি সে দুর্বল হয়ে পড়ে। আর দাদাই এখান থেকে তার চাল শুরু করে। সেও তাই তাই করে যেটা তুর্য ভাইয়া দাদিমার সাথে করত। সেখানে থেকে তারাকে তিনি গিন্নি ডাকা শুরু করে। আর তারাও ছোটবেলায় দাদাই বলতে পাগল ছিল, এখনো তাই আর সেটা সহ্য করতে পারতো না। ভাইয়া সেই নিয়ে তাদের মাঝে সে কি ঝগড়া হতো তোমরা তো দেখোনি। পুরো বাড়ি মাথায় তুলে রাখতো সারাদিন। দাদির কথা মতো ভাইয়া তার বড় বউকে প্রথমে কেড়ে নিয়েছে, তারপর ছোট বউয়ের পেছনে পড়েছে। আর ভাইয়ার এই একই বাক্য আর এই নিয়েই তাদের দ্বন্দ্ব। আবার দুজনে খুব ভালো বেস্ট ফ্রেন্ডও, সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। একটানে কথাগুলো বলে থামে তাজ। তাজের কথায় হাঁ করে সকলে তাকিয়েছে। সকলে তাদের দুজনের দিকে তাকায়। দুজন মিলে কেমন ঝগড়া করছে। এরা নাকি আবার বেস্ট ফ্রেন্ড, ভাবা যায়? এটা আর শাহিদ খানকেও মানতে হবে, বড্ড বুদ্ধিমান একজন লোক। কিভাবে কাঁটা দিয়ে কাঁটা তুলেছে মানতে হবে এলেম আছে লোকটির। শাহিদ খান তুর্যের কানের কাছে গিয়ে ফিসফিস করে দাঁতে দাঁত চেপে ধরে বলে ওঠে, কাজটা তুমি ভালো করলে না, আমার গিন্নিকে আমার পাশ থেকে সরিয়ে। শাহিদ খানের কথায় তুর্য কর্কশ কণ্ঠে তার মতো করেই ফিসফিস করে বলে ওঠে, তারা আপনার মুখে মুখে গিন্নি আর আমার খাতা কলমে, বুঝলেন? শাহিদ খান রেগে বলে উঠে, তুমি কি ভেবেছো এত সহজে আমি তোমাকে ছেড়ে দেব? কখনোই না। তুমি আমার বড় গিন্নিকে সবসময় আমার কাছ থেকে দূরে দূরে রাখতে। এবার আমারও সময় এসে গেছে। এবার আমিও তোমার কাছ থেকে তোমার গিন্নিকে দূরে দূরে রাখবো। এখন বুঝবে মজার সেই সময় আমার কি অবস্থা হতো। শাহিদ খানের কথায় তুর্য ভ্রু উঁচিয়ে চোখ মুখ কুচকে বলে ওঠে, এই বুড়ো, তোমার লজ্জা করে না এই বয়সে এসে আমার সাথে শত্রুতা করতে? আরে বাবা, তখন তো আমি ছোট ছিলাম, কিছু বুঝতাম নাকি? তখন যদি আমার তারাটা থাকতো তখন তোমার এই বুড়ি বউয়ের ধারের কাছেও আমি ঘেঁষতাম না। বলেই তুর্য মুখ ঘুরিয়ে নেয়। রেগে যায় শাহিদ খান।
তার বউকে বুড়ি বলায় তিনি তেতে বলে ওঠে, এই তুমি আমার বড় বউকে বুড়ি বললে? তুর্য গা ছাড়া হাত নিয়ে বলে ওঠে, হ্যাঁ বললাম তো, বুড়িকে বুড়ি বলবো না তো কি বলবো? আগে যদি আমার তারাটা জন্ম নিত তাহলে আমি কখনোই ওই বুড়ির প্রেমে পড়তাম না। আমার তারাটা পরে জন্ম নেয়, আজ আমার এই অবস্থা। তোমার মতো বুড়োর সাথে এখন শত্রুতা করতে হচ্ছে। আগে যদি জানতাম তুমি এমন আমার বউয়ের পেছনে পড়ে থাকবে তাহলে কখনোই আমি তোমার ওই বুড়ি বউয়ের প্রেমে পড়তাম না।